নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বলবো একটু অন্যরকম গল্প। বেবি মুমতাজ ছিল 11 ভাই বোনের মধ্যে পঞ্চম। দিল্লিতে থাকতো। বাবা আতাউল্লাহ খান ভদ্রস্থ চাকরিও করতেন, কিন্তু রকচটা স্বভাবের কারণে সে কাজটা তার চলে যায়। তারপরই 7 বছরের মুমতাজকে অল ইন্ডিয়া রেডিওয়ে গায়িকার চাকরিতে ঢুকিয়ে দেন তিনি। বম্বে টকিজের ম্যানেজার রায়বাহাদুর চুনিলাল সেখানেই বাচ্চা মেয়েটার মিষ্টি বুলি শুনে আতাউল্লাহকে বলেন, একে বম্বেতে নিয়ে এসো। সে কথা শুনেই সপরিবারে বম্বেতে এসে বিপদে পড়েছিলেন হঠকারী আতাউল্লাহ। গোশালায় থাকতেন, আহ, বা অন্য কোথাও হতে পারে। শিশু সন্তান আর চিররুগ্ন স্ত্রীকে আতাউল্লাহ এত মারতেন যে তাদের গায়ের কালশিটের রং কখনোই ফিকে হতো না। খুঁত হয়ে গেলে ফিল্মে নামতে মুশকিল হবে, তাই মারধর থেকে ছাড় পেত ছোট্ট মুমতাজ। চুনিলালের কথা মতো বম্বে টকিজেই জুটে গেল প্রথম ফিল্ম। 1942-এর বসন্ত নামের ছবিটি হিট। 9 বছরের মুমতাজও চোখে পড়ল। সিনেমা শেষে পুতুল মেয়ে দর্শকের দিকে তাকিয়ে বলতো, কাল ফির আইয়েগা। সেই জাদু চূর্ণ মাখানো আহ্বানে লোকে সত্যি আবার সিনেমাটা দেখতে ফিরতেন, জানিয়েছেন 50-এর দশকের তারকা নিম্মি। আরও কয়েকটি ছবিতে শিশু শিল্পীর কাজ পেল সে। মাসে 150 টাকার মতো পারিশ্রমিক। তাতে ভর দিয়েই আতাউল্লাহ পাঠানের বিরাটকায় সংসারের চাকা গড়াতে শুরু করলো। অশোক কুমার বলেছিলেন, আশ্চর্য হয়ে যেতাম স্টুডিওর লাঞ্চ টাইমে। ওইটুকু বাচ্চা অত খেতে পারে দেখে মনে হতো কতদিনের খিদে বেচারির পেটে জ্বলছে। অবাক পরিচালক কেদার শর্মাও। মেয়েটা 12 কি 13, তাকে প্যাডেড পোশাক পরিয়ে এনে বাবা বললেন, স্টার বানিয়ে দিন। 1 বছর পরেই স্বপ্ন পূরণ। মেয়েকে নায়িকার বেশে পর্দায় দেখা গেল। 14-এ নায়িকা সাজা শুরু, আর 30-এই পর্দা জীবনে যবনিকা। জন্মেছিলেন 1933-এর 14ই ফেব্রুয়ারি, একেবারে ভ্যালেন্টাইন্স ডেতে। অকালে সেই মেয়ের আয়ু ফুরিয়ে গেল জন্মগত হার্টের অসুখে। আর তার 6 দশক পেরিয়েও আজ অবধি তিনি বেঁচে রইলেন কোটি কোটি ভারতবাসীর স্বপ্নে কুইন অফ হার্টস হয়ে। এই অদ্ভুত সব সমাপতন, অলৌকিক রূপ মিলিয়ে মিশিয়ে তিনি আজ মিথ, ভেনাস অফ ইন্ডিয়ান স্ক্রিনের একখাও পেয়েছেন তিনি। কেউ বলে তার ত্বকের রং এবং টেক্সচার এতটাই পাতলা ছিল যে ফলের রস খেলে তা গলা দিয়ে গড়িয়ে নামতেও দেখা যেত। কতটা ঠিক সেটা আমরা বলতে পারবো না। কত নায়ক পরিচালক তার মোহে অন্ধ হয়েছেন, সেসব লিস্ট দিয়ে তাকে পুরুষ গাতিনী বলেও দাগিয়ে দেওয়া চলেছে আজও। কে জানে কতটা ঘটনা আর কতটা রচনা। তবে তার হর্ষ জীবনের পাতায় পাতায় এমন বহুবিধ গল্পগাছার দেখা মেলে, যাদের সহস্র ডানায় ভর দিয়ে তার জীবন প্রায় উপকথা হয়ে উঠেছে। কিন্তু এই কঠোর বাস্তব হলো কিংবদন্তির সেসব জৌলুসময় রত্ন মুমতাজ জেহান বেগম দহালভি ওরফে মধুবালার বন্ধুর জীবনের নুড়ি পাথর বই কিছু নয়। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের গল্পটা যাকে নিয়ে, তাকে আমরা মধুবালা বলেই চিনি, কিন্তু তার আসল নাম ছিল মুমতাজ জেহান বেগম দেহালভি। পরিচালক কেদার শর্মার বেচারা ভগবান ফিল্মের মহরতের দিনই তার স্ত্রী তথা ছবির নায়িকা মারা যান। নামী শিল্পীরা মুখ ফেরালেন অপয়া ছবি। তখন কেদার রঞ্জিত মুভি স্টোনের ক্ল্যাপার বয়কেই নায়ক বানিয়ে দিলেন, আর নায়িকার চরিত্রে ডাকলেন আতাউল্লাহর সেই রূপসী কন্যাটিকে, মানে মধুবালাকে। সেই ক্ল্যাপার বয় আসলে পৃথ্বীরাজ কাপুরের ছেলে। দুজন আনকোড়া ছেলে মেয়েকে নিতে নারাজ রঞ্জিত মুভি স্টোনের মালিক কেদার নিজের জমি বেচে নতুন কোম্পানি গড়ে সিনেমা তৈরি করলেন।
ছবির নামও পাল্টে দিলেন নীলকমল। ভাগ্যতাড়িত রাজকন্যার সঙ্গে এক শিল্পীর প্রেম কাহিনী। শেষে সরোবরে ডুবে রাজকন্যার মৃত্যু হয়, আর সেই সরোবর অপরূপ নীল পদ্মে ভরে যায়। নায়িকা চরিত্রে প্রথম সিনেমায় যেন তার নিজের নিয়তির দিক নির্দেশ করেছিল। কেদার বলেছেন, রাজ কাপুরের চেয়েও প্রতিভা বেশি মধুবালার। রোম্যান্স সিনে রাজ ওর কাছেই শিখত, আবার ওকেই হিংসা করত। স্টুডিওয়ে ওর নাম ছিল মেশিন। ভিড় ট্রেনে বাদুড় ছোলা হয়ে শুটিংয়ে আসতো, কোনোদিন লেট হয়নি। মনে হতো বাড়ির প্রতি কর্তব্যে ঢুকছে। নীলকমল তেমন ব্যবসা করেনি, তবে স্ক্রিন ঈশ্বরী দেবিকা রানী ছবির মধ্যে ঠিকই আসল পদ্ম ফুলটিকে বেছে নিয়েছিলেন। তিনিই মুমতাজ নামটি বাতিল করেন, আর মধুবালা দেবিকা রানীর সেই অমোঘ নামকরণ এখনো যেন শিল্পী মহলে থেকে আমজনতাকে মায়ার বাঁধনে বেঁধে রেখেছে। বছর দুয়েকেই প্রায় ১ ডজন ছবির নায়িকা হলেন তিনি। অধিকাংশই নীলকমলের শুটিং চলাকালীন বাবার মর্জিতে সই করেন। তার ৩টিতে নায়ক রাজ কাপুর, একটিতে নায়ক কেদার শর্মা স্বয়ং। রাজ মধুবালা ছাড়াও গীতা বালি ও তনুজাকে ব্রেক দিয়েছিলেন কেদার। এরাও তারই হাতে তৈরি, কিন্তু মধুবালা সম্পর্কে তার উচ্ছ্বাস মাত্রা ছাড়া। জওহরলাল নেহেরুরও প্রিয় শায়ার কেদার জানিয়েছেন, তার লেখা একগুচ্ছ ভালোবাসার পংক্তি নীলকমলে ব্যবহার হয়নি। জীবনের শেষ দিনগুলিতে নায়িকা চিঠি লিখে নাকি পরিচালকের থেকে কথাগুলি বরাবরের মতো চেয়ে নেন, যাতে সেগুলি অন্য নায়িকাকে দেওয়া না হয়। এসবের ভিত্তিতে বাতাস সরগরম হয়েছিল কেদার ও মধুবালার সম্পর্কের জল্পনায়। মধুবালার বোন মধুর ব্রিজভূষণ ক্ষোভের সঙ্গে বলেছেন, কেদার শর্মা মধু আপার চেয়ে ২৩ বছরের বড়। এমন লোক কিভাবে একজন টিনেজারে মোহগ্রস্ত হতে পারে জানা নেই, কিন্তু আপার তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা বই কোনো অনুভব ছিল না। ৭,০০০ টাকা পারিশ্রমিকের হিরোইন মধুবালা ৪০,০০০ টাকার অভিজ্ঞ সুরাইয়াকে ছবি থেকে ছিটকে দিলেন। মহল ব্লকবাস্টার হতেই আতাউল্লাহ নাকি আরো অসহ্য হয়ে ওঠেন। মেয়েকে সাইন করাতে এলে আগে তার শর্তগুলোর বেড়া ডিঙোতে হতো। সিনেমায় মধুবালার অংশ সকাল ৭টা থেকে ৬টার মধ্যে শুটিং করাতে হবে। সন্ধ্যের পর রাতে শুটিং চলবে না। প্রিমিয়ার, ফিল্মি পার্টিতে যাবেন না মধুবালা। শহরের বাইরে আউটডোর লোকেশনে যাবেন না। শুটিংয়ে অন্যদের খাবার দেওয়া যাবে না, বাড়ির খাবার খাবেন তিনি। জল আনতে হবে বোম্বের একমাত্র পার্সি কুয়ো থেকে। মধুবালা একটিমাত্র নিজস্ব শর্ত জুড়েছিলেন তাতে। তার উপরে চিত্রায়িত গানের শিল্পী হবেন কে জানেন? একমাত্র লতা মঙ্গেশকর। মহলে তার খ্যাতির অনেকটাই যে আয়েগা আনেওয়ালা গানেরও প্রাপ্য, বিলক্ষণ বুঝিয়েছিলেন বুদ্ধিমতী। ওই গানের মতোই লতার সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে গিয়েছিল। শেষ শয্যায় হাতে গোনা যে কজন মানুষ দেখতে যেতেন তাকে, বা দেখতে পেতেন তাকে বলা ভালো, লতা মঙ্গেশকর তাদের মধ্যে অন্যতম ছিলেন। এটাও শোনা যায় ১৩ বছর বয়সেই মধুবালার হার্টের অসুখ, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ধরা পড়েছিল। সাধারণ ভাষায় যাকে বলে হার্টে ফুটো। তখন তার চিকিৎসা ছিল না, ডাক্তারেরাও খুব সাবধানে থাকতে বলেছিলেন। বোন বলেছেন, তাই আব্বা এত ব্যান চালু করেন এবং দূরে যেতে অনুমতি দিতেন না, কারণ অসুস্থ হলে চিকিৎসা মিলবে না। কিন্তু প্রশ্ন উঠছে, অমানসিক পরিশ্রমে বাধ্য করলেন কেন তাকে? নৃত্যগুরু সীতারা দেবী বলেছিলাম তুমি রূপসী, নাচ শিখছ কেন? মধু বলল, কাজে ত্রুটি রাখবো না। ও নাচতে গিয়ে ৫ মিনিটেই হাঁপিয়ে যেত। অচিরেই চিরকালের পাষাণ ইন্ডাস্ট্রিতে তার নাম হলো সিন্ডারেলা। কেউ ডাকলেন ভারতের গ্রেটা কার্বো। অনেকেই নিশ্চিত কামাল নায়িকাকে যেভাবে পর্দায় দেখিয়েছেন, যেভাবে তার সঙ্গে আচরণ করেন, তা নিখাদ অনুরাগ। আম্রহীরা দাবি তুলেছেন, মধুবালা ৯ লাখ টাকা দিয়ে পরিবারের থেকে কামালকে কিনে নিতে চেয়েছিলেন, যাতে তিনি স্ত্রী সন্তানদের ছেড়ে দেন।
3 বার বিবাহিত কামালের তৎকালীন স্ত্রী নাকি রাজি হননি। মধুর ভূষণ তার প্রশ্নে এই সবে দিদির সাফল্যে ভর করে আমাদের পরিবার ঘুরে দাঁড়াচ্ছিল। তখন আমাদের পেট কেটে তিনি 9 লাখ টাকা দিতে চাইবেন। 2 দশকে ভাঙা শরীরে প্রায় 72টি সিনেমায় অভিনয় করেছেন মধুবালা। সেই অনুপাতে মনে রাখার মতো সত্যি ছবি খুবই কম, যার মধ্যে মহল, হাওড়া ব্রিজ, তারানা, চলতি কা নাম গাড়ি, মুগলে আজম, মিস্টার অ্যান্ড মিসেস 55, ঝুমরো। লিস্টে আর খান কয়েক ঢুকবে বড়জোর, অথচ 50-এর দশকের অনেকখানি জুড়ে তিনিই সবচেয়ে দামি নায়িকা। এ সময় বিশ্ববন্দিত পরিচালক ফ্রাঙ্ক কাপরা ভারতে আসেন এবং মধুবালাকে হলিউডে নিয়ে যেতে চান। আতাউল্লাহ তাকে নাকচ করে বলেন, ও কাঁটা চামচে খেতে পারবে না। এই পাস্তুন পাঠান যে পরিচালক তার হুকুম তামিল করতে পেরেছেন তাকেই গুরুত্ব দিয়েছেন, আর ভালো ছবি নির্মাতাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এসব সত্ত্বেও লাইফ পত্রিকায় মধুবালার ছবি ছাপতে আমেরিকা থেকে ভারতে ছুটে এসেছিল। নিউ ইয়র্কের থিয়েটার আর্টস পত্রিকা লিখেছিল পৃথিবীর সবচেয়ে বড় স্টার, কিন্তু তিনি বেভারলি হিলসে নয়, বম্বেতে থাকেন। তার মতো ফ্যান ফলোয়িং বিশ্বে আর কারো নেই। সবাক সিনেমার প্রথম জমানার নায়িকা দেবিকা রানীর ভাবমূর্তি ছিল মন্দির গাত্রের ভাস্কর্য সম কামরূপিণীর। পরের দশকে সিনেমার মেয়েরা স্বাধীনতা সংগ্রামী হিরোর পার্শ্বচর, কিন্তু স্বাধীনতা আসতে দেখা গেল মানুষের মন থেকে ইউরোপীয় মেয়েদের প্রতি মুগ্ধতা তাড়ানো যায়নি। এই সময়ের সিনেমায় তাই নায়িকা আধা ব্রিটিশ মেম সাহেবের ধরনের, এবং মধুবালা এই চরিত্রেই পারফেক্ট ফিট। অনেকে বলেন মধুবালাকে জানতে চান, সিনেমাগুলোও দেখতে হবে না, হাওড়া ব্রিজের আই এ মেহেরবান গানটা দেখুন শুধু, তার লাস্য আর আবেদন স্তম্ভিত করে দেবে। দিলীপ কুমারের দিদি বিবাহের প্রস্তাব নিয়ে মধুবালার বাড়ি গেলে ফিরিয়ে দেন আতাউল্লাহ, কারণ দিলীপ বিয়ের পর মধুকে সিনেমা করতে দেবেন না। 1969-এর 23শে ফেব্রুয়ারি 36 বছর বয়সে আসে মৃত্যু। মেয়ের কবরের পাশে রোজ বসে থাকতেন আতাউল্লাহ। নতুন দেহকে জায়গা দিতে সেই কবর নাকি সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মধুবালা আছেন। অশরীরীর কামিনীর মতো আজও প্রখরভাবে বিরাজ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির আকাশে বাতাসে, নিঃশ্বাসে প্রশ্বাসে। ভুলের পর ভুলে, অবহেলে তাকে হারিয়ে ফেলার দশকের পর দশক পেরিয়েও তাকে আর একবার ফিরে পেতে কি ভীষণ ব্যগ্রতা। শাম্মী কাপুর বলে গিয়েছেন, দিলীপ কুমার হ্যাজ আ স্যাড ফেস, মধুবালা আছেন ওখানেই। প্রদীপ শিখায় উপচে পড়া তার রূপ, আনারকলির সাজ আজও জ্বলজ্বল করছে মানুষের চোখে। কখনো সমসাময়িক সুচিত্রা সেনের আয়নায় ভেসে উঠেছেন তিনি, কখনো ড্রিম গার্ল হেমা মালিনীর চোখের তারায়, শ্রীদেবীর চাপল্যে, মাধুরীর হাসিতে, এমনকি ক্যাটরিনার তারুণ্যে চাঁদের টুকরো মধুবালা আর তার ছন্দকে এখনো নানা রূপে খুঁজে চলেছে তামাম ভারত। যদিও এদের মধ্যে হয়তো শ্রীদেবীও আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনিও বা কম কিসের ছিলেন। তাই এই গল্পে আমরা মমতাজ বেগম তথা মধুবালার জীবনী, সংক্ষিপ্ত জীবনী কিন্তু অত্যন্ত ঘটনাবহুল জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। তাহলে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিটে এরকম সব নানাবিধ গল্প নিয়ে। ধন্যবাদ।